এই পাটালিটা কিসের পাটালি আমি এখনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু মোট করতে পারেন। দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন, মুঠের মধ্যে গুঁড়ি নেওয়ার পর এই ঢাকনাটা আমি শুধুমাত্র এই হাঁড়িতেই খুব সুন্দরভাবে বসা, কাজের গায়ে আর কোন পিঠাটাও ভেঙে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি ভাপা পিঠা বানানোর জন্য নারকেল হাতে নিয়ে বসে আছি। শীত আসবে আসবে করে তো শীত আর আসছে না, শীতের দেখা পাচ্ছি না। তো শীতের জন্য কিন্তু আমি আর বসে থাকতে পারছি না। তো আজকে আমি ভাপা পিঠা বানানোর প্রিপারেশন নিয়েছি। আর এখানে দেখেন পাটালি একটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আমি জানি যে এটা নকল পাটালি, তারপরও আর নারকেলটা আমি জানি না কেমন হবে, মনে হচ্ছে ভালোই হবে ইনশাল্লাহ। এর আগের বার তো একটা কিনে ধরা খেয়েছিলাম, আজকে এটা কী হবে আল্লাহই জানে। শুনেছি নারকেল ভালো পড়াটা নাকি ভাগ্যের ব্যাপার। তো আজকে আমার ভাগ্যে কি কাজ করে আল্লাহই ভালো জানেন। যদি ভালো হয় তাহলে ভাববো যে আজকে আমার ভাগ্যটা ভালো ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, অনেক সুন্দর নারকেল, অনেক সুন্দর। যাক, আজকে আমার ভাগ্যটা ভালো। অনেকের হাতেই নাকি ভাপা পিঠা তেমন একটা ভালো হতে চায় না, তবে ভাপা পিঠা ভালো না হওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি সবসময় যেভাবে বাসায় খুবই ইয়াম্মি ভাপা পিঠা বানাই, ঠিক সেই ভাপা পিঠাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা দূরে থেকে বসেও কিন্তু আমার ভাপা পিঠা খাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকবে। আমার খুবই পছন্দের পিঠাগুলো হচ্ছে ভাপা পিঠা, চিতই পিঠা আর হচ্ছে মেরা পিঠা। মেরা পিঠা যেটা লবণ দিয়ে বানানো হয় সেটা আমার কাছে ভীষণ পছন্দের। আর আমি কিন্তু আমার পছন্দের পিঠাগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে আপনাদের পছন্দের পিঠাগুলোর নাম আমার সাথে শেয়ার করতে পারেন। যে কোনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু ভাপা পিঠা অনেক সুন্দরভাবে বানানো যায়, যদি ভাপা পিঠা কীভাবে বানাতে হয় সেটা জানা থাকে তাহলে। প্রথমেই গুঁড়িগুলোকে আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। যদিও ভাপা পিঠা বানাতে হলে গুঁড়িগুলো চেলে নেওয়ার তেমন কোনো প্রয়োজন আসলে থাকে না, তারপরও আমি একটু চেলে নিচ্ছি আর কি আমার সুবিধার জন্য। গুঁড়িগুলো ভিজানোর জন্য চুলায় একটু গরম পানি বসিয়েছিলাম। যখন একটু কুসুম গরম হয়েছে তখন এই চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে গুঁড়িতে আমি প্রথমে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। ভাপা পিঠায় আসলে লবণের পরিমাণ খুব বেশি দিলে খারাপ লাগে, আবার খুব কম হলেও তেমন একটা ভালো লাগে না খেতে। একদম যাতে ঠিকঠাক মতো হয় সেভাবেই আসলে দিতে হবে। আর এখন আমি গুঁড়ির উপর কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে গুঁড়িগুলোকে ভিজিয়ে নেব। এই গুঁড়িগুলো যত সুন্দর করে ভিজবে পিঠাগুলোও কিন্তু ঠিক তত সুন্দর হবে এবং সফট হবে। এখন আমি হাত দিয়ে গুঁড়িগুলোকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। আর এই যে দেখেন, মুঠের মধ্যে গুঁড়ি নেওয়ার পর যদি এরকম দলা পেকে যায় তাহলে মনে করবেন যে গুঁড়িটা খুব সুন্দরভাবে ভিজেছে। আর যদি গুঁড়িতে পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন, দেখবেন যে গুঁড়ি পানি খেয়ে খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে। এখন এই গুঁড়িগুলোকে আমি একটু ঢেকে রাখবো, একটু ভালো করে ভিজুক। ভাপা দেওয়ার জন্য আজকে আমি মাটির হাঁড়িটাই ব্যবহার করব, কারণ বাজার থেকে যে ঢাকনাটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেটা শুধুমাত্র এই মাটির হাঁড়িতেই সেট হয়। এই যে দেখেন, এই ঢাকনাটা আমি শুধুমাত্র এই হাঁড়িতেই খুব সুন্দরভাবে বসাতে পারি। তারপর এখানে সাইড দিয়ে যেই ফাঁক ফোকর আছে, এই ফাঁক ফোকরটা আমি আটার গোলা দিয়ে খুব সুন্দরভাবে, এই যে দেখেন আটার গোলা, এই গোলাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে সাইড দিয়ে বসিয়ে দেব। আটার গোলাটা কিন্তু আমি খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম কোনোটাই করিনি, একদম মিডিয়াম ওয়েতে রেখে এখন এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দেব, কারণ এটা ভাপে ভাপে এমনিতেই একদম টাইট হয়ে যাবে। আটার গোলাটা এখন আমি সাইড দিয়ে এমনভাবে দিয়ে দেব যাতে কোনো সাইড দিয়ে ভাপ বের না হতে পারে, কারণ ভাপটা যদি বের হয়ে যায় তাহলে পিঠা কিন্তু একেবারেই ভালো হবে না। ভিজিয়ে রাখা গুঁড়িগুলোকে আমি এখন একটা স্টিলের চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব, যাতে গুঁড়িগুলো আমার আগে যেমন ছিল ঠিক তেমনটা হয়ে যায়। আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, কারণ আতপ চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানালেও কিন্তু অনেক ভালো হয়, সফট হয় একদম, কিন্তু স্বাদটা আমার কাছে কেমন যেন একটা লাগে। সেজন্য আমি আতপ চালের গুঁড়ি দিয়ে আসলে ভাপা পিঠা বানানোর চেষ্টা করি। পিঠা বানানোর জন্য এখানে আমি মাটির একটা সাজ নিয়েছি, এই যে দেখেন। আর এখানে সুতি কাপড় আছে, সুতি কাপড় একদম পাতলা সফট, অবশ্যই সুতি পাতলা সফট কাপড় ব্যবহার করতে হবে যাতে ভাপটা আসা যাওয়া করতে পারে।
এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন না বিশাল বড় হাঁড়ি, এই হাঁড়ির অর্ধেকটা কিন্তু পানি ব্যবহার করেছি। অর্ধেকও না, অর্ধেকের থেকেও একটু কম ব্যবহার করেছি, নয়তো পানি যখন বলক আসবে তখন কিন্তু একদম উপচে পড়বে। আর উপচে পড়লে কিন্তু পিঠাগুলো ভিজে যাবে, তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। সেজন্য হাঁড়ির অর্ধেকের থেকেও কম পানি ব্যবহার করেছি আমি এখানে। যারা একেবারেই নতুন ভাপা পিঠা এখনও বানাননি কিন্তু আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, বানাবেন ভাবছেন, তাদের জন্য বলছি, তারা যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে। যখন পিঠাটা হাঁড়ির উপর বসাবেন তখন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন, কারণ চুলার আঁচে কিন্তু আপনার হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তারপর যখন বসানো শেষ হয়ে যাবে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা পিঠা চুলায় থাকতে থাকতেই কিন্তু আরেকটা পিঠা সাজিয়ে নিতে হয়। একটা তো বসিয়ে দিয়েছি, এখন আরেকটা সাজিয়ে নিচ্ছি, কারণ সাজাতেও কিন্তু একটু সময় বেশি লাগে। খুব যত্ন করে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। এই পাটালিটা কিসের পাটালি আমি এখনও কিন্তু বুঝতে পারছি না গাইস। কোনো গন্ধই কিন্তু আমার নাকে আসছে না, মানে খেজুরের রসেরও ঘ্রাণ আসছে না, আবার আখের রসেরও ঘ্রাণ আসছে না। তো যাই হোক, এখনও যেহেতু শীত ভালো করে আসেনি, তাই খেজুর রসের পাটালি আমি কোথায় পাবো বলেন। আর এদিকে আমার তো পিঠা খাওয়ার জন্য একেবারে জানই চলে যাচ্ছিল, এমন অবস্থা। আমার এই পিঠাটা হতে প্রায় 2 মিনিট সময় লেগেছে। যত ভাপ ছিল সব যেন পিঠার উপরেই লেগেছে, যার কারণে পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। গুঁড়িগুলো যে খুব সুন্দরভাবে ভিজেছে এই পিঠাই কিন্তু তার প্রমাণ। গুঁড়িগুলো যদি সুন্দরভাবে না ভিজতো তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে ভেঙে আসতো। এখন আমি আরেকটা পিঠা বসিয়ে দিলাম। আমার মতো এরকম যদি মাটির সাজ ব্যবহার করেন তাহলে অনেক ভালো হবে। যখন এরকমভাবে ভাপায় দিবেন তখন এটা খুব সুন্দর করে হাত দিয়ে ধরে উঠাতে পারবেন। আর যদি স্টিলের হয় বা অন্য কিছুর হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা গরম হয়ে যায়, যার কারণে একটু সমস্যা বেশি হয়। এই পিঠাগুলো যাতে 1 মিনিটে হয়ে যায় সেজন্য আমি এরকম একটা ঢাকনা ব্যবহার করব, যাতে কোনো সাইড দিয়ে কোনো ভাপ না বের হতে পারে। এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে দেব। এটা হচ্ছে নিনজা টেকনিক। এই যে দেখেন পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে দেখেন। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক সফট হবে। এই যে দেখেন একটা পিঠা সাজাতে সাজাতেই কিন্তু আমার আরেকটা পিঠা হয়ে যাচ্ছে। আমি যে মাটির সাজটা ব্যবহার করছি, আপনারা যদি মাটির সাজটাই ব্যবহার করেন তাহলে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে পিঠাটা যখন আপনি চুলায় বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর মাটির সাজটা কিন্তু একটু ভিজা ভিজা থাকে। তো সেই ভিজা সাজটা যদি আপনি চুলার পাশে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে দিতে পারেন, সেটা কিন্তু আবার শুকিয়ে টনটনা হয়ে যায়। তখন যখন আবার আরেকটা পিঠা বানিয়ে আপনি চুলায় বসাতে যাবেন তখন দেখবেন যে সাজের গায়ে আর কোনো গুঁড়ি টুড়ি লেগে থাকবে না এবং পিঠাটাও ভেঙে যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা আপনি চুলায় বসাতে পারবেন। যদি নতুন সাজ হয় তাহলে এই সমস্যাটা দেখা দিবে, আর যদি পুরান সাজ হয় তাহলে সেক্ষেত্রে এতটা ঢং করার কোনো প্রয়োজন হবে না। তো আমার সাজটা যেহেতু একেবারেই নতুন, সেজন্যই আর কি আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে হচ্ছে। তাই বলছি আপনাদের সাজও যদি নতুন থাকে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমার প্রতিবেশী এক ছোট বোন ভাপা পিঠা খুব পছন্দ করে, সেজন্য আমি তাকে ডেকে নিয়ে এসেছি ভাপা পিঠা খাওয়ার জন্য। প্রতিবেশীদেরকে যদি আপনি মন থেকে ভালোবাসেন তাহলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।